হ্যালো ডিয়ার এক্সাম কমরেডস, রাদার WBCS এক্সাম কমরেডস। আমরা প্রতিটা সাবজেক্টের একদম টপিক ধরে চ্যাপ্টার ধরে যেগুলো পড়ছিলাম তার আজকের ক্লাসে আমরা অ্যানশিয়েন্ট হিস্ট্রির শুরুর দিককার গল্প চর্চা করছি, যেখানে প্রস্তর যুগ কিন্তু পরপর পরপর ইন ডিটেল পড়ছি। আশা করি এতখানি ডিটেলে পড়লে আর সিভিল সার্ভিস পরীক্ষায় কোনো চাপ তৈরি হবে। মূলত সিভিল সার্ভিস পরীক্ষাকে দেখার জন্য বা ক্র্যাক করার জন্য যেরকম আঙ্গিকে আমাদের প্রতিটি বিষয়কে দেখবে হবে সেরকমভাবে চর্চা করছি। সেই নিরিখেই আমরা প্রাচীন প্রস্তর যুগের গল্পগুলো পড়েছিলাম। তো আজকের ক্লাসে অবশ্যই বুঝে গেছে থাম্বনেল দেখে যে আমরা মধ্য প্রস্তর যুগের গল্প পড়ব। মধ্য প্রস্তর যুগের গল্প পড়ব আজকের এই গল্পেতে, যেখানে মধ্য প্রস্তর যুগে আমরা আলোচনা করব সেখানকার সমাজ ব্যবস্থা, সংস্কৃতি, তারপরে তার সেখানকার মানুষজন কি কি টুলস ব্যবহার করতো, নিদর্শন কি কি আছে, ধর্মচরণ করতো কি করতো না, কিংবা সেখানকার মানুষের জীবনযাত্রাতে সায়েন্স কি করে ইফেক্ট করেছিল, মানুষ কি করে আরো ইভলভড হচ্ছে, ডেভেলপড হচ্ছে, এই প্রতিটি আঙ্গিক কিন্তু খুঁটি খুঁটি দেখব। চিরাচরিতভাবে যেভাবে পড়ি সেভাবে নয়, কারণ সেখানে জিওগ্রাফিক্যাল বা ক্লাইমেটিক ইনফ্লুয়েন্সও কি রয়েছে সেগুলো হবে অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ। আমি আবার বলছি, WBCS মিনস WBCS, সিভিল সার্ভিস মিনস সিভিল সার্ভিস। এর পড়াশোনাটাকে যদি আমরা সেই আঙ্গিকগুলোতে না পড়াশোনা করি, চিরাচরিত পদ্ধতিতে পড়ি, তাহলে কিন্তু খুব মুশকিল হয় বাবা। সুতরাং সেই আঙ্গিকেই পড়াশোনা শুরু করো। চলো টপিকে ঢুকে যাই আজকের আলোচনা। মেসোলিথিক এজ বা মধ্য প্রস্তর যুগের গল্প। তো প্রস্তরের গল্প আমরা আজকে করব। মূলত মধ্য প্রস্তর যুগ এই শব্দটা যেখান থেকে পাচ্ছি আমরা মেসোলিথিক এই ওয়ার্ডটা থেকে। এই ওয়ার্ডটা আসলে একটি গ্রিক শব্দ, তাদের বন্ধন বা সমষ্টি বলতে পারি, সমন্বয় বলতে পারি। যেখানে গ্রিক শব্দ মেসস, যার মানে হচ্ছে মিডিল, মাঝ বা মধ্যবর্তী, আর লিথস যার মানে হচ্ছে স্টোন। সেখান থেকেই মাঝের পাথরের যুগকে আমরা মধ্যপ্রস্তর, অর্থাৎ আমরা আগের ক্লাসগুলো যেমন দেখেছি প্যালিওলিথিক এজ, প্যালিওলিথিক এজ বা প্রাচীন প্রস্তর যুগের গল্প আমরা পুঙ্খানুপুঙ্খভাবে যেমন পড়েছি, তেমনভাবেই কিন্তু আমরা আবার এর পরবর্তী ক্লাসেই পড়ব নিওলিথিক এজ, চালুক্যলিথিক এজ বা পরবর্তীকালে ধাতুর যুগ পড়ব। অর্থাৎ তার সূত্রপাত হবে নব্য প্রস্তর যুগ থেকে। তার মানে এই প্রাচীন আর নব্য পাথরের যুগের যে সময়কাল, তার মাঝখানে কানেক্টিং হিসাবে মানুষের জীবনযাত্রায় যে সময়কালটা ডেভেলপ হচ্ছিল, সায়েন্স ডেভেলপ হচ্ছিল, সেই সময়কালের গল্পটাই হবে আজকের টপিক, মেসোলিথিকের গল্প। মেসোলিথিক এজ or middle stone age represent an important transitional period in human development. মানব উন্নয়ন, মানবের ইভলিউশন হওয়ার গল্পের মধ্যে এই মধ্যপ্রস্তর যুগের গল্প খুবই গুরুত্বপূর্ণ, কারণ হিউম্যান ব্রেন ডেভেলপ হচ্ছে, সায়েন্স টেকনোলজি ডেভেলপ হচ্ছে অ্যাকর্ডিং টু জিওগ্রাফিক্যাল ইম্প্যাক্ট। ইট came after the Paleolithic age and preceded the Neolithic age. আমি আগেই বললাম নব্যপ্রস্তর যুগ এবং প্রাচীন প্রস্তর যুগের মাঝখানের সময়কালকে কানেক্ট করে দিচ্ছে, কানেক্টর হিসাবে সময়কালটা ব্যবহৃত হচ্ছে। ডিউরিং দিস এরা পিপল ওয়ার অ্যাডজাস্টিং টু শিফটস ইন দেয়ার এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট। জলবায়ু যেমনভাবে চেঞ্জ হচ্ছে, পরিবেশ পরিস্থিতি যেভাবে চেঞ্জ হচ্ছে, মানুষজন মূলত সেরকমভাবে তার অবস্থান চেঞ্জ করছে, তার শেল্টার চেঞ্জ করছে। আমি আগের দিন ক্লাসেই বলার চেষ্টা করেছিলাম যে মূলত ভারতবর্ষের যদি উপকূল অঞ্চল দেখে নিই, শুরুর দিকের মানুষরা, প্যালোলিথিক যুগের মানুষরা, প্রাচীন মানুষজন যারা হোমিনিড বলতাম, সেই হোমিনিড বা প্রাচীন মানুষরা যারা ছিল, তারা মূলত উপকূলবর্তী অঞ্চলে বসবাস করত। উপকূলবর্তী অঞ্চলে প্রাণীরা আসতো, সেই প্রাণীগুলোকে শিকার করত বা তারা ফলমূল পেড়ে খেত। ধীরে ধীরে মধ্যপ্রস্তর যুগ যখন আসছে,
তখন আমি বলেছিলাম যে ধীরে ধীরে কিন্তু লোয়ার প্যালিওলিথিক এজ, আপার প্যালিওলিথিক এজ, মিডল প্যালিওলিথিক এজ যখন পেরিয়ে গেল, তখন কিন্তু হোলোসেনে পিরিয়ড শুরু হয়ে গেছে। অর্থাৎ তাপমাত্রা বাড়ছে, আইস এজ বা বরফের যুগ শেষ হচ্ছে, অর্থাৎ বরফ গলার কাজ শুরু হয়ে যাচ্ছে। তার মানেই উপকূলবর্তী যে সাগর অঞ্চল রয়েছে, সাগরের জলস্তর বাড়বে। জল আস্তে আস্তে জলস্তর বাড়লে উপকূলবর্তী অঞ্চল কমে যাবে, আরো বেড়ে যাবে, ভিতর দিকে ঢুকে যাবে। উল্টো দিকে বরফ গলে যাচ্ছে মানে পাহাড় পর্বত থেকে নদী নালার পরিমাণ বেড়ে যাবে। উল্টো দিকে এটাও সত্যি যে 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 জায়গায় ধরো বরফ জমে, একটা ধরো কোনো লেক, নিচু জায়গা, মাটি ধরো নিচু হয়ে রয়েছে সেখানে, তো সেখানটায় যদি বরফ জমে গিয়ে একটা জায়গা তৈরি হয়, সেই বরফ যদি গলে যায় সেখানে পুকুর তৈরি হয়ে যাবে। অর্থাৎ জিওগ্রাফি পাল্টাচ্ছে, আবহাওয়া ধীরে ধীরে ওয়ার্ম হচ্ছে, গরম বাড়ছে। এবং এই ওয়ার্মটা মানে খুব অসহ্যকর গরম নয়, বরং বরফের সময় মানুষের যেমন একটা অস্বস্তিকর ঠান্ডা ছিল, সেখান থেকে মানে ঠান্ডার হাত থেকে বাঁচতে পারছে। আগুনের আবিষ্কার তো আগেই মানুষ পেরে গেছিল, আমরা আপার ভ্যালি থেকে যেটা পেয়ে গেছিলাম। সেই গরমটা বাড়ছে বলে কিন্তু মানুষের একটু আরামপ্রদ অবস্থা হচ্ছে। আর আরামে মানুষ কি করে, দিছে তাই নিছে, অর্থাৎ জনসংখ্যা বাড়ছে। জনসংখ্যা যদি বাড়ে, জঙ্গলের মধ্যে ঢোকার চেষ্টা করবে, কারণ জলস্তর বেড়ে যাচ্ছে। আর নদী নালাতে যদি পরিমাণ বেড়ে যায়, জলরাশির পরিমাণ বেড়ে যায়, সেখানে হিংস্র পশুপাখির পরিমাণ আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। তাই অবস্থান অনবরত মানুষজন নিজেদেরকে সেফ রাখার জন্য পাল্টাচ্ছে, অর্থাৎ শিফটিং দেয়ার শেল্টার্স, এটা একটা বড় সড়ো ব্যাপার। এবং শুধুমাত্র আজকে আমি আমার আবাসস্থল পাল্টে পাল্টে বেড়াচ্ছি, তার মানে যাযাবর লাইফ আমরা নিয়ে আসছি, এর মারফত আমি কি খুব সিকিউর থাকবো? পালিয়ে বেরিয়ে কি খুব ভালো থাকা যাবে? তা নয়। নিজেকে যদি এম্পাওয়ার করা যায়, শক্তিশালী করা যায়, তার জন্য দরকার আমার হয় অস্ত্র নয় পড়াশোনা। যেমন আজকের দিনে যদি এটা হয়ে থাকে, তখনকার দিনে মানুষ পড়াশোনা করতো না, চর্চা করতো, ভাবতো যে কি করে সার্ভাইভ করব। সেই সংগ্রামের থেকে তারা শিখতে পারছে যে আমার এই সংগ্রাম করে টিকে থাকার জন্য দরকার আরো অ্যাক্টিভ অস্ত্রশস্ত্র। অর্থাৎ মানুষের ব্রেন আরো অ্যাক্টিভ হচ্ছে। প্রাচীন মানুষ থেকে তারা ধীরে ধীরে কিন্তু হোমো ইরেকটাস হয়েছিল, আগের ক্লাসেই আমরা দেখেছিলাম। যারা এখনো দেখোনি পুরোনো ক্লাসগুলো অবশ্যই প্লেলিস্টে কিন্তু গিয়ে দেখে নাও যে আমরা কি পড়াশোনা করছিলাম। সেখানে ধীরে ধীরে তারা আরো আধুনিক মানুষ হওয়ার দিকে পা দিয়ে দিয়েছিল, হোমো সেপিয়েন্স হওয়া শুরু হয়ে গেছিল। সেখান থেকে মানুষ ধীরে ধীরে আজকের আধুনিক মানুষ আস্তে আস্তে আরো ডেভেলপ হচ্ছে এই মেসোলিথিক এজে। অর্থাৎ সেই সময় মানুষ শুধুমাত্র তাদের এই যে শিফট করছিল তাদের শেল্টারগুলোকে ক্লাইমেট আর এনভায়রনমেন্ট অনুযায়ী, তাই শুধু নয়, তারা ধীরে ধীরে প্রজেক্টাইল বিদ্যা, অর্থাৎ তীর ধনুকের ব্যবহার, টিপ করে মারবো, কাছে যাবো না, নাহলে তো শিকার হয়ে যাবো নিজেই, এই ব্যবহারগুলো কিন্তু বাড়ছে, কালচার বাড়ছে। প্রচুর প্রাণী, হিংস্র প্রাণী দুমদারাকে অনেক সময় অ্যাটাক করেও নিত। সেখানে প্রিয় মানুষজন তারা যখন মারা যেত, তাদের থেকে তারা কিন্তু সমাধি তৈরি করতো, এগুলো পড়বো আমরা একটু পরেই। সমাধি থেকে কিন্তু সেখান থেকে ঈশ্বরের প্রতি বিশ্বাস, আস্থা, ধর্ম জ্ঞানের একটা উৎপত্তি আসছে। এই সময় থেকেই বুঝতে পারি আমরা। কি বিষয়গুলো চলো দেখি, পুঙ্খানুপুঙ্খ চর্চা করি। আচ্ছা, তোমাদের বলেই রাখি, নোটপত্র কিন্তু বাংলা ইংরাজি দুটোতেই রাখা আছে বাবা। যারা যারা নতুন তাদেরকে আবার বলছি, ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, জয়েন করে যাও। তোমাদের কার কি সমস্যা সেখানে তোমরা বলতে পারো। এছাড়াও এই সম্পূর্ণ নোটগুলো পিডিএফ আকারে কিন্তু ওখানে দেওয়া হয়। মন দিয়ে পড়ো, বাংলা ইংরাজি কোনো ল্যাঙ্গুয়েজের বাধা থাকবে না, শুধু পড়ে যাও। যদি সত্যিই তোমার দম থাকে সিভিল সার্ভিস হওয়ার, দেশকে, দশকে এবং নিজেকে তৈরি রাখার, গান্ধীজির একটা বিখ্যাত উক্তি আছে, যদি তুমি নিজেকে খুঁজে না পাও, দেশ সেবা করো, ইউ ক্যান ফাইন্ড ইয়োরসেলফ। তো তোমার যদি সেইটাই তোমার কর্ম হয়ে থাকে, তোমার বৈশিষ্ট্য হয়ে থাকে, তাহলে তুমি ভাই হাঁটো, দরকার আছে দেশের জন্য। শুধুমাত্র আর্মিরাই দেশ সেবা করে তা নয়, প্রকৃত সমস্যা কিন্তু দেশের মধ্যেও আছে। আর্মিরা তো করছেই, নিরন্তর কঠিন পরিশ্রম করছেন। সেই ডিসিপ্লিনারি চিন্তাভাবনা নিয়েই যদি দেশের মধ্যে তোমাদের মধ্যে সম্প্রদায়, তোমাদের যুবক সম্প্রদায় যদি আরও এগিয়ে আসে, কাজ করে, যেটা তোমাদেরও ডিমান্ড, যে একটা আচ্ছা অফিসার পাচ্ছি না, তোমরাই হও না, তোমাদের মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে, তাহলে কিন্তু অনেক মানুষের অনেক সমস্যা। ঠিক আছে, চলো, পড়াশোনায় শেষ অস্ত্র না আমাদের জন্য। তো স্যার আমরা কি করব? আমরা এই মেসোলিথিক এজটাকে প্রথমে বিভিন্ন টাইম ফ্রেমে কোথায় কীভাবে সারা বিশ্বে ইভলভ করে সেটা পড়ে নেব। সারা বিশ্ব জুড়ে তার
মানে প্রভাব কি করে পড়েছিল বা কোন সময়কালে পড়েছিল। সাউথ ওয়েস্ট এশিয়া, যেটা বর্তমানে অ্যারাবিয়ান কান্ট্রি যেগুলোতে রয়েছে, যেখানে আমাদের পারস্য কিংবা আরব, ইউনাইটেড আরব এমিরেটস কিংবা যাকে ইরাক, ইরান কিংবা এই যে বলি আমরা ইসরায়েল, এই সব যে অঞ্চলগুলো, সাউথ ওয়েস্ট এশিয়ার যে অঞ্চলগুলো, এই সব অঞ্চলে এই মধ্যপ্রস্তর যুগের বিস্তার শুরু হচ্ছে খ্রিস্টের জন্মের 20,000 বছর আগে, এবং এই সময়কাল চলেছিল 8,000 খ্রিস্টপূর্বাব্দ অবধি, পূর্ব অবধি। ঠিক আছে, এটা অনেক পরে যাচ্ছে, মানে প্রায় 5,000 বছর পরে গিয়ে চলে যাচ্ছে তোমার ইউরোপে, এবং সেটা আরেকটু পরে এক্সটেন্ড করছে 5,000 বিসি পর্যন্ত। ইন্ডিয়াতে আরো অনেক পরে ইভলভ হচ্ছে। তাহলে মূলত এই মধ্যপ্রস্তর যুগের ইভলিউশন শুরু হচ্ছে সাউথ ওয়েস্ট এশিয়া থেকে, অর্থাৎ মূলত তেলের যে জায়গা সেখান থেকে ডেভেলপ হচ্ছে। তাহলে বুঝতে পারছো, আজকে যদি সেখানে মরুভূমির দেশ হয়ে থাকে বা খরাযুক্ত অঞ্চল হয়, তাহলে সেখান থেকে গরম কি করে আস্তে আস্তে বাড়বে, তাহলে সমস্যা তো বাড়বেই, তো সেখানে চেঞ্জেসগুলো আরো আগে আগে আসবে। ইন্ডিয়ায় এই প্রভাবটা অনেক পরে আসছে জিওগ্রাফির কারণে। 9,000 বিসি থেকে 4,000-এর মধ্যে এই গল্প চলছে। এরকম ভাবে যদি অন্যগুলো দেখি, যে ইস্ট এশিয়া কিংবা সাউথ ইস্ট ইউরোপীয় অঞ্চল কিংবা মিডিল ইস্ট বা অন্যান্য জায়গাগুলোতে এলসওয়্যারে, সেখানে বিভিন্ন সময়কালে কিন্তু এই মধ্যপ্রস্তর যুগ তার বৈশিষ্ট্য আমরা পর্যবেক্ষণ করতে পারছি। তো আমাদের যেহেতু সিলেবাসে ইন্ডিয়ান হিস্ট্রি পড়তে হবে, তো আমরা মধ্যপ্রস্তর যুগের গল্প বলতে এই সময়কালকে ভালো করে পর্যবেক্ষণ করতে, তার প্রতিটা জায়গায় কি কি পয়েন্ট অফ ভিউ চেঞ্জেসগুলো আনছিল এই মধ্যপ্রস্তর যুগের সময়, কি কি স্যার এনেছিল। তাহলে তার জন্য আমাদের লাগবে কি বৈশিষ্ট্য, মধ্যপ্রস্তর যুগের মূল মূল ক্যারেক্টারিস্টিক্স গুলো কি, সেগুলোকে আমাদেরকে একটু ভালো করে পড়তে হবে। প্রথম বৈশিষ্ট্য, দ্য মেসোলিথিক পিরিয়ড স্প্যান্ড রাফলি ফ্রম 15,000 to 7,000 BC, bridging the gap between upper Paleolithic age and Neolithic age. প্রাচীন প্রস্তর যুগের তিনটে ভাগ বলেছিলাম, এক হচ্ছে লোয়ার, মিডিল, আপার। শেষ ভাগটা হচ্ছে আপার। আমরা বলেছিলাম না মাটি কাটা হয় অনুভূমিক এবং ভার্টিক্যালি, পড়েছিলাম আগের দিন ক্লাসগুলোতে। যারা করোনি তারা কিন্তু দেখে নাও, না হলে কিন্তু প্রতিটা ক্লাস আগের ক্লাসের সাথে লিঙ্ক আপ থাকছে, বুঝতে পারবে না বাবা। 8 ক্লাসেরও জিনিস বেশি দিচ্ছি, সুতরাং ওই যে আমি করেছি সকাল এত চব্য নয়, ক্লাস মানে ক্লাস, সিভিল সার্ভিস মানে সিভিল সার্ভিস, এরকম ভাবে পড়তে হবে। ঠিক আছে, মুখে বচন দিয়ে ক্লাস করলে হবে না, ক্লাস করিয়ে তারপরে ক্লাস করাতে হবে। চলো বাবাকে বলছি আগের ক্লাসগুলো দেখো, না হলে কিন্তু লিঙ্ক আপ করতে পারবে না। আপার প্যালোলিথিক এজ, প্যালোলিথিক এজের শেষ ভাগ যেটা আপার প্যালোলিথিক এজ থেকে নিওলিথিক এজের মাঝখানের যে সময়কাল, সেটাই হচ্ছে মিসিং গ্যাপ পূরণ করছে কে, মেসোলিথিক এজ। দিস এজ ইজ নোটেড ফ্রম ইউজ অফ মাইক্রোলিথ। আমি আগেই বললাম যে এই সময় মানুষজনের যেহেতু চাপ বাড়ছে ভূগোল পাল্টে যাওয়ার জন্য, আবহাওয়া পাল্টে যাওয়ার জন্য, জলবায়ু পাল্টে যাওয়ার জন্য, এই সময় মানুষের যেহেতু অস্তিত্বের সংগ্রাম আরো বেড়ে যাচ্ছিল, সেই নিরিখেই তারা প্রজেক্টাইল বিদ্যা নিচ্ছে। দূর থেকে টিপ করে মারতে হলে কাছে হয়তো মেরে দেবে আমাকে, হিংস্র পশুপাখির পরিমাণ বেড়ে যাচ্ছে। সেই কারণে তারা এই প্রজেক্টাইল বিদ্যার জন্য ক্ষুদ্র ক্ষুদ্র অস্ত্র নিচ্ছে, যেগুলো ধারালো বড়, তাকে ব্যবহার করার অনেকটা ইজি। বড় বড় পাথরের চাই তুলে মারতে গেলে যা খাটনি হবে, ততক্ষণে উল্টো দিকের প্রাণী আমাকে অ্যাটাক করে দেবে। তার থেকে ধারালো অস্ত্র বা ছোট কাজের অস্ত্র, যাকে মারতে পারলে কাজ দেবে, সেই ধরনের অস্ত্র যাকে আমরা বলছি মাইক্রোলিথ, এই ধরনের অস্ত্রের ব্যবহার বাড়ছে এই সময়। টিনি স্টোন টুলস, ক্ষুদ্র পাথরের অস্ত্র ব্যবহার হচ্ছে, ক্রাফটেড ফ্রম ফ্লেক্স। These implements served as knife blades, arrowheads and perforating tools. That means এর মধ্যেই কিন্তু সেটা হতে পারে তোমার ধারালো কোনো ছুরির যেমন ধার হয়, ব্লেড হয়, সেরকম পাথরকে ঘষে ঘষে একদম ধারালো করে ফেলছে, অথবা তীর ধনুকের মতো কোনো একটা মানে ফলা বানাচ্ছে, যেমন বর্ষা যাকে বলি আমরা বর্ষি, এরকম ফলা বানাচ্ছে, অর্থাৎ টিপ করলেই গেঁথে যায় অনেকটা ডেপথে। কারণ তুমি থেতলে মারতে মারতে সে মরবে। তুমি যদি খোঁচা মানে বুলেটিং যে প্রজেক্টাইল সিস্টেম, সেরকম ব্যবহার করা হচ্ছে। পিপল মেনলি সার্ভাইভ থ্রু হান্টিং অ্যান্ড গ্যাদারিং, খুব ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য বাবা। প্রাচীন প্রস্তর যুগে কিন্তু আমরা দেখেছিলাম শিকারও করছিল, পরবর্তীতে দেখলাম আগুনের ব্যবহার শিখছে,
এবং সেখান থেকে মাংস সেদ্ধ করে খাওয়া শিখছিল। আজকের দিনে কিন্তু দেখতে পাচ্ছি তখন ফলমূলও খাচ্ছিল, কিন্তু এখন ফলমূল অনেক পরের ব্যাপার। এখন মারছে, শিকার করছে আর জড়ো করে খাচ্ছে। জনসংখ্যা বেড়ে গেছে, শুধুমাত্র ফল দিয়ে হবে না। দে হান্টেড অ্যানিমেলস সাচ অ্যাজ ডিয়ার অ্যান্ড ওয়াইল্ড পিগস। বুনো শুয়োর আর হরিণ মেরে তারা মূলত শিকার করে খাওয়া করতো। ফিশড ইন দ্য রিভার অ্যান্ড লেকস। ওই যে বললাম, যদি কোনো নিচু জায়গা থাকে সেখানে যদি বরফ গলে যায় তাহলে লেক বা পুকুর হয়ে যাবে, পন্ড হয়ে যাবে। সেখান থেকে হয় মাছ শিকার করবে অথবা নদীর ধার থেকে মাছ শিকার করবে। মাছ শিকার একটা ইম্পর্টেন্ট জায়গা ছিল। অ্যান্ড কালেক্টেড ওয়াইল্ড প্লান্টস টু সাপ্লিমেন্ট দেয়ার ডায়েট। কিছু কিছু তারা শাকসবজিও খাচ্ছে, ঠিক আছে, বুনো শাকসবজি তারা খাচ্ছে, কারণ তাদের খাদ্যাভ্যাসের মধ্যে শুধুমাত্র মাংসতে তাদের জিভে আর কি অরুচি চলে আসছে, বুঝলো তো। মাঝে মাঝে তারা আর কি নিরামিষও খেত, একেবারটা নয়। কমিউনিটিস ওয়্যার নোম্যাডিক, সেটিং আপ টেম্পোরারি অ্যান্ড সিজনাল ক্যাম্পস। জলবায়ুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে তারা তাদের আবাসস্থলও চেঞ্জ করত। মূলত তারা যাযাবর প্রাণী মানুষজন ছিল, কিন্তু তারা টেম্পোরারি বেসিসে তারা আবাসস্থল ঠিক করতো। বর্ষাকাল চলে এসে দেখা গেলো কোনো পাহাড়ের গোড়ায় ঢুকে গেল, শীতকালে আসলে দেখা গেলো পাহাড়ের গোড়ায় ঢুকে গেল, গরমকালে দেখা গেলো অন্য জায়গায় রয়েছে। মানে ওয়েদার যেমন তেমন, ঠিক আছে। অ্যাকচুয়ালি তারাই স্বাধীন ছিল, ঠিক আছে। দে মুভড অফেন ইন সার্চ অফ ফুড অ্যান্ড ওয়াটার। খাদ্যের সন্ধানে অনুসন্ধানে তারা কিন্তু, বা জলের সন্ধানে তারা কিন্তু এদিক ওদিক করতো, কারণ সমস্ত জল কিন্তু পানীয় জল নয়, সেখানে তারা এদিক ওদিক করতো। প্রবাবলি লিভিং ইন দ্য মেকশিফট হার্টস অ্যান্ড ন্যাচারাল রক শেল্টার্স। পরবর্তীকালে তারা কুড়ে ঘর বানানোর চেষ্টাও করছে। দেখো তাদের ছবি দিয়েছি, কুড়ে ঘর বানানোর চেষ্টা করছে তারা। এই ছবিটা দেখো, এক একটা জায়গায় নদীর উপকূলবর্তী অঞ্চল হোক কিংবা সমুদ্র উপকূলবর্তী অঞ্চল হোক, সেখানে তারা কিন্তু চাষ যেমন করছে, মাছ মাছ শিকার করছে আর কি, জেলের কাজ করছে, তেমনই তারা কিন্তু কোনো স্তূপাকৃতি কুড়ে ঘর করে করে থাকার চেষ্টা করছে, অনেকটা ইগলু কালচার টাইপের থাকছে। আবার কোনো সমস্যা হচ্ছে তারা বেরিয়ে পড়ছে। তো এই ধরনের শিফটিং শেল্টার কালচার কিন্তু তখনকার দিনে মানুষ ছিল। সেগুলো তোমাকে তখন ইংরেজিতে বললাম, সেগুলো তোমাদের বাংলাতে রয়েছে, ঠিক আছে। এরপর স্যার কি আর কি বৈশিষ্ট্য দেখতে পাই এই সময়? আর্কিওলজিক্যাল এভিডেন্স। প্রত্নতাত্ত্বিক যে উপাদানগুলো আমরা পেয়ে থাকছি মাটি খুঁড়ে, সেখান থেকে আমরা কি বুঝতে পারছি? এ প্র্যাকটিসড বারিয়াল রিচুয়ালস। একটু আগেই বলছিলাম যে সমাধি ব্যবস্থাপনা শুরু হচ্ছে সেই সময় থেকে। জনসংখ্যা বাড়ছে, প্রেয়সীর পরিমাণ বাড়ছে, তাতে কি হচ্ছে? অ্যাটাচমেন্ট তৈরি হচ্ছে, মানে হিউম্যান সাইকোলজিও পাল্টাচ্ছে। হিউম্যান ব্রেন শুধু নয়, ইমোশন গ্রো করছে, এবং সেখান থেকে পাশের ব্যক্তি সচরাচর প্রাণীদের মধ্যে দেখা যায়, কিন্তু সচরাচর দেখা যায় না, খুব কম দেখা যায়। এই সময় হিউম্যান সাইকোলজি ডেভেলপ করছে, মায়া মমতার পরিমাণ আসছে, হরমোন চেঞ্জেস হচ্ছে। বারিয়াল রিচুয়ালস, সমাধি কোথা চলে আসছে, প্রিয় মানুষের দফন হচ্ছে। রিফ্লেক্টিং এমার্জিং রিলিজিয়াস অর সেরেমোনিয়াল ট্র্যাডিশনস। এবার এই দফন কি করে করবে, সমাধি কি করে বানাবে, তার যে প্রক্রিয়া, তার কিভাবে সমাধি দিয়েছে, সেখান থেকে আমরা আন্দাজ করতে পারছি এখানে হয়তো দেখা গেল ধার্মিক বা প্রথাগত বা রীতিনীতিগত দেখো ট্র্যাডিশনাল কিছু চেঞ্জেস আসছে। অর্থাৎ মানুষ ধীরে ধীরে কমিউনিটি লাইফে ইনভলভ হচ্ছে, লোকাচার আস্তে আস্তে ঢুকছে। প্রাচীন মানুষ যে অসভ্য ছিল, সভ্যতার আস্তে আস্তে বিবর্তন হচ্ছে। রক আর্ট ইনক্লুডিং পেইন্টিংস অ্যান্ড এনগ্রেভিংস হ্যাজ অলসো বিন ডিসকভার্ড ফ্রম দিস টাইম। মানুষ যখন অবসর সময় কতবার স্বীকার করবে, কতবার প্রেম ভালোবাসা করবে, তখন তো কিছু মস্তিষ্ক ভাষা করতেই হবে। আজকে যেমন সমস্ত কিছু ঢুকে গেছে তোমার স্ক্রল ফোনে, এখনকার দিনে কোনো মানুষের তো শীত দ্বারা সোজা নেই, শীত দ্বারা সব ঢুকে গেছে। কদিন পরে আমরা আবার সেই পুরোনো যুগে ফিরে যাব, কদিন পরে এরকমভাবে চলবো। তখনকার দিনে মানুষ এরকম করে হাঁটতো, পরবর্তীকালে দেখা গেলো এরকম করে হাঁটবে, ঠিক আছে, অটোমেটিক ভিক্ষা দিয়ে দেবে লোকজন, ইভলভড হবে আবার নতুন করে, ঠিক আছে। যাই হোক, তখনকার দিনে মানুষজন যখন অবসর সময় থাকতো তারা কিন্তু পাথরকে কেটে বিভিন্ন রকম আর্ট ফর্ম করতো। আমরা যেমন অন্য একটি ক্লাসে যেখানে আর্ট অ্যান্ড কালচার পড়াচ্ছি, যারা এখন তারা দেখে নাও, সেখানে যেমন স্কাল্পচার পড়ছিলাম, তারই সূত্রপাত আরও আগের থেকে হয়েছে, যেমন এখান থেকে
রক আর্ট করছিল কিংবা দেয়ালে পাথরের গায়ে গুহায় ছবি আঁকছিল, এগুলো আমরা আরও ডিটেলে পড়ব। ডিউরিং দিস এরা মোর সফিস্টিকেটেড ব্লেড টেকনিক্স অ্যান্ড মাইক্রোলিথ টেকনিক্স ডেভেলপড। আমি বললাম কি একদম সৃজনশীল বা আরো সুচারু সুতীক্ষ্ণ অস্ত্রশস্ত্র সেই সময় কিন্তু ডেভেলপ হচ্ছে। যে টেকনিক আসছে, ব্লেড টেকনিক, ধারালো অস্ত্রের ব্যবহার হচ্ছে, এবং মাইক্রোলিথ ক্ষুদ্র অস্ত্রের ব্যবহার হচ্ছে। লিথ মানে প্রস্তর, মাইক্রো মানে ক্ষুদ্র, মানে ছোট পাথরের অস্ত্র ব্যবহার হচ্ছে এবং সেটার পরিমাণ বাড়ছে, ডেভেলপ হচ্ছে এই সময়। শোকেসিং ইনক্রিজিংলি অ্যাডভান্স টুল মেকিং এবিলিটিস, অর্থাৎ সায়েন্স টেকনোলজির ডেভেলপমেন্ট যদি বলা যায়, আজকে যে আমরা পরমাণু বোমা নিক্ষেপ করে দিচ্ছে এক দেশ থেকে আরেক দেশে, তার এই সূত্রপাত বলা যেতে পারে মেসোলিথিক পিরিয়ডে শুরু হয়েছে। ফার্স্ট চিন্তা ভাবনা। দে অলসো ইউজড বোনস অ্যান্ড অ্যান্টেলার্স টু ফ্যাশন টুলস। ভাবা যায় তারা শখে অনেক সময় কি করতো, বন্য প্রাণী এদেরকে শিকার করতো, তাদের হাড়গোড় বা হরিণের যে শিং সেগুলোকেও অস্ত্র হিসেবে ব্যবহার করতো বা অনেক সময় ফ্যাশনেবল টুল হিসেবে ব্যবহার করতো। দ্য ক্লাইমেট ওয়াজ কুলার অ্যান্ড ওয়েটার দেন ডিউরিং আপার প্যালিওলিথিক এজ। আপার প্যালিওলিথিক এজে যে পরিমাণে হলোসেন পিরিয়ডের গরমটা বাড়ছিল, তুম করেই গরম বেড়ে গেছিল, তার থেকে তুলনামূলক একটু কমলো এই সময়তে। তাতে কি হলো, একটু ওয়ার্ম থাকলো, অতটা ওয়ার্ম তাদের একটুখানি সুদিং ওয়েদার আসলো, রেজাল্টিং ইন শিফটিং ইন প্লান্ট অ্যান্ড অ্যানিম্যাল লাইফ টু হুইচ মেসোলিথিক পিরিয়ড হ্যাড টু অ্যাডপ্ট। যখনই জলস্তর আস্তে আস্তে কমছে বা অতটা গরম নয়, তাহলে উদ্ভিদ তৈরি হবে, জিওগ্রাফিক্যালি প্লান্টেশন চলে আসবে। তো মানুষজন ধীরে ধীরে তারা কি করছে, যায় মানে তারা এই যে মানে খাদ্যাভ্যাসের যেমন শাকসবজি খাচ্ছে, তেমনই পশু শিকার করছে, সবটা মিলিয়ে তাদের জীবনযাত্রার মধ্যে অ্যানিম্যাল বা প্লান্ট অ্যাক্টিভিটি বেড়ে যাচ্ছে। অর্থাৎ প্রকৃতিকে সম্পূর্ণরূপে তারা কিন্তু গ্রহণ করে তার আস্বাদন নিচ্ছে জলবায়ুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে। ঠিক আছে, এটাই তোমাদের বলছিলাম। দেখো কুড়ে ঘরে বাস করছে, প্রকৃতির ব্যবহার বাড়ছে, হাতিয়ার তৈরি করছে, আর বা শিঙের ব্যবহার করছে, এগুলোই বলেছিলাম। এবার অস্ত্রশস্ত্র যেটা বলছিলাম, যদি পার্টিকুলার আমরা এই অস্ত্রশস্ত্রের ব্যবহারটাকে বা মাইক্রোলিথটাকে বলি, তার পুঙ্খানুপুঙ্খ বিবরণকে পড়াশোনা করার চেষ্টা করি, তো সেটা কীরকম স্যার? এরকম কিছু দেখতে পাই। দ্য মোস্ট কমন টুলস ডিউরিং মেসোলিথিক পিরিয়ড ওয়্যার মাইক্রোলিথস। মাইক্রোলিথস ক্ষুদ্র অস্ত্রের ব্যবহার সেই সময় কিন্তু বেশি করে ব্যবহার হতো। স্মল শার্প স্টোন ইমপ্লিমেন্টস, পাথরই ব্যবহার হতো, আর সেটা কিন্তু ক্ষুদ্র, ছোট এবং তীক্ষ্ণ। দিস কেম ইন বোথ জিওমেট্রিক অ্যান্ড নন জিওমেট্রিক ফর্মস। জিওমেট্রিক ফর্ম মানে একদম অঙ্কে যেমন আমরা আঁকাআঁকি করি, জিওমেট্রিক শেপ যেমন ছিল, অথবা নন জিওমেট্রিক শেপও ছিল। মানে সবসময় যে দেখতে খুব সুন্দর বা গাণিতিক হবে তা নয়, অজ্যামিতিক শেপও তখন দেখা যেত। জিওমেট্রিক মাইক্রোলিথস হ্যাড শেপস লাইক ট্রেপেজেস, ট্রায়াঙ্গেলস অ্যান্ড ক্রিসেন্টস বা লুনেটস বলা হয়। অর্থাৎ অনেকটা ত্রিকোণা টাইপের, ফলা টাইপের শেপ ছিল সেই সময়। ঠিক আছে, আমরা ছবিতে দেখে নিই একটুখানি এরকম টাইপের ফলা ছিল, দেখতেই পাচ্ছ ত্রিকোণা টাইপের শেপ। দেখো পাথরের যে ছিল, দেখো ত্রিকোণা টাইপের শেপ, ত্রিকোণা টাইপের শেপ, ট্রায়াঙ্গেল বেস বা ট্রানজেন্ট বেস, লুনাটিক শেপ, এগুলো রয়েছে। আলো ব্লেড, দেখো ব্লেডের ধারও রয়েছে, কোনো ছুরি বা কাটারির যেমন ধার থাকে সাইডে, চপার চপিং যেমন হয় সেরকম টাইপ। ঠিক আছে, নন জিওমেট্রিক শেপস ওয়্যার ক্লাসিফাইড অ্যাকর্ডিং টু হাউ দেয়ার ব্যাকস ওয়্যার ব্লেন্ডেড, ওয়েদার পার্শিয়ালি, ফুললি অর অ্যাট অ্যান অ্যাঙ্গেল। কিছুটা অংশে কিন্তু যেগুলো নন জিওমেট্রিক, তার মধ্যেও কিন্তু একটা অ্যাঙ্গেল বা ধার ছিল। দেখো যেগুলো নন জিওমেট্রিক শেপে, ত্রিকোণা শেপ তো দেখতে পাওয়া যাচ্ছেই, যেগুলো মানে অজ্যামিতিক আকার, যেমন ধরো এটা, তাও দেখো ধার আছে, তার একটা দেখো ধার আছে, যে ধার দিয়ে মারা যাবে, আঘাত করা যাবে। ঠিক আছে, পুরোপুরি জিওমেট্রিক শেপ নয়, তাও দেখো একটা ধার আছে, ছোট ছোট জায়গা রয়েছে। ঠিক আছে, এই রকম ভাবে, অর্থাৎ যাকে কাজে লাগানো যায়, যাকে ব্যবহার করতে গেলে অনেকটা ইজিয়ার হয়, কারণ তখন লাইফ আস্তে আস্তে চেঞ্জেস হচ্ছে। জলবায়ু পাল্টাচ্ছে মানে শুধুমাত্র প্রাণীর ডেভেলপ হবে, মানুষের ডেভেলপ হবে তা তো নয়, অন্যান্য অ্যানিমেলেরও তো ডেভেলপ হচ্ছে।
হিংস্র পশু পাখি তারাও তো সংগ্রাম করছে বেঁচে থাকার জন্য, তাদের মধ্যে সংগ্রাম হচ্ছে একে অপরের সঙ্গে। হিউম্যান ডেভেলপ শুধু নয়, গাছপালার ডেভেলপ হচ্ছে, প্লান্টেশন যেমন ডেভেলপ চলছে, নানা রকম প্রজাতির জীবজগৎ তৈরি হচ্ছে, তেমনই মানুষ তার একটা পার্ট, তাদের সাথেও তাদের লড়াই চলছে। অস্ত্রশস্ত্রের ব্যবহার বাড়ছে সেই কারণে, ঠিক আছে। পিপল ইউজড মাইক্রোলিথস ফর এ ভ্যারাইটি অফ টাস্ক ইনক্লুডিং গ্যাদারিং অ্যান্ড প্রসেসিং প্লান্টস, গাছ জড়ো করা বা গাছ লাগানো, হারভেস্টিং ফসল কাটা ফসল তোলা, স্লাইজিং পিস পিস করা, গ্র্যান্টিং অর ওয়ার্কিং উইথ প্লান্ট ফাইবার্স। দেখা গেল পাটের যে তন্তু যেমন তুলে নেওয়া হয়, তখন ওই আঁশ ছাড়ানোর জন্য সেই ধরনের জন্য অস্ত্র ব্যবহার করা হয়। এছাড়া তো শিকার আছেই, ঠিক আছে। মানে খাদ্য জোগাড়ের জন্য, খাদ্য বা ফসল ব্যবহারের সঙ্গে সঙ্গে ফসল সংগ্রহের যে কোনো প্রক্রিয়া ব্যবহার করার জন্য যে কোনো রকম অস্ত্রকে তখন কিন্তু ব্যবহার করা হতো। মূলত পাথরের ব্যবহার যেমন ছিল, তেমন অনেক সময় হাড়ের অস্ত্রশস্ত্র বা মাছের কাটা, প্রাণীর হাড়, এগুলোরও কিন্তু ব্যবহার করা হতো। Another important categories of tools was microliths, which were larger than microliths, ঠিক আছে, ম্যাক্রোলিথস, সরি। তাহলে একটু বড় আকারের মাইক্রোলিথস দেখতেই পাচ্ছ, এই রকম যেগুলো আমরা দেখলাম, ছোট্ট ছোট ছোট শেপের আছে মাইক্রোলিথস, ছোট্ট। এর থেকে একটু বড় শেপের গুলো হয়ে যাচ্ছে ম্যাক্রোলিথস, মানে কিছু কিছু বড় অস্ত্র ব্যবহার করা হতো, ম্যাক্রোলিথস ব্যবহার করা হতো তাও নয়। তার মানে মেসোলিথিক পিরিয়ডে ব্যাপক পরিমাণে ব্যবহার বাড়ছে মাইক্রোলিথসের, কিন্তু বড় ব্যবহার যে ছিল না, বড় পাথরের ব্যবহার ছিল তাও কিন্তু নয়, সহাবস্থান ছিল সেই সময়। বাট ট্রানজিশন আসছে ম্যাক্রো থেকে মাইক্রোর দিকে। দিস হেভিয়ার টুলস, মানে এই যে বড় বড় ম্যাক্রোলিথ যেগুলো ছিল, বড় বড় যে পাথরগুলো ছিল, টুলস অস্ত্রগুলো ছিল, ওয়ার কন্টিনিউশন অফ আর্লিয়ার আপার প্যালিওলিথিক ইমপ্লিমেন্টেশন সাচ অ্যাজ ক্যাপার্স অ্যান্ড ওয়ার মেনলি ইউজ ফর মোর ডিমান্ডিং টাস্ক। ভারী কাজকর্মের জন্য ভারী অস্ত্র ব্যবহার করা হতো, অর্থাৎ পুরাতন যে অভ্যেস তাকেও পুরোপুরি ছাড়তে পারছে না, কিছু কিছু রাখছে, তার সঙ্গে নতুন আধুনিক অভ্যেসটাকেও কিন্তু মানুষ টেনে নিয়ে আসে। মেসোলিথিক কমিউনিটিস অলসো মেড টুলস ফ্রম বোনস অ্যান্ড অ্যান্টিলার্স। আগেই বললাম প্রাণীদের শিং কিংবা হাড় থেকে তারা অস্ত্রশস্ত্র বানাতো। দিস বোনস অ্যান্ড অ্যান্টিলার ইমপ্লিমেন্টস হ্যাড মেনি ফাংশনস ফ্রম কাটিং অ্যান্ড স্ক্র্যাপিং অফ টু হান্টিং। অর্থাৎ এই ধরনের অস্ত্রশস্ত্রগুলো দিয়ে তারা কিন্তু যে কোনো রকমের কাজকর্ম করতো, সে প্লান্টেশন হোক কিংবা যে কোনো খাবার দাবারকে কাটাকাটি করা ব্যবহার হোক, ফসল হোক, সবজি হোক কিংবা মাংস হোক, আড়াআড়ি ব্যবহার হতো, কিংবা শিকার করার জন্য ব্যবহার করা হতো, ঠিক আছে। এই ধরনের অস্ত্র দেখতেই পাচ্ছ, শেপগুলো বুঝতে পারছো যে কি ধরনের শেপের অস্ত্রশস্ত্রগুলো ছিল। অনেকটা চাকু টাইপের দেখো দেখতে ছিল, চপার চপিং টাইপের শেপ ছিল, ঠিক আছে। এবার চলে আসি আমরা বাদবাকি সময় যখন মানুষজন আরাম করত, এই আরামের সময় মানুষজন গুহা চিত্র দেয়ালে আঁকাআঁকি করত। আর্ট আর্ট অফ মেসোলিথিক এরকম ছিল। The Mesolithic period witnessed a transformation in artistic practices compared to Paleolithic age. মূল যে গুহা চিত্রের কাজকর্ম আমরা ভীমবেটকা পেইন্টিংয়ে পেয়ে থাকি, মনে রাখবে, এটা নোট ডাউন করে নাও বাবারা, সেটা হচ্ছে মূল আঁকাআঁকির কাজ কিন্তু ডেভেলপ করেছিল এই যুগে। অর্থাৎ যেহেতু অস্ত্র নিপুণ হয়ে গেছে, মানুষের ব্রেন ডেভেলপড হয়ে গেছে অনেকটা, তাই মানুষ খাবার জড়ো করতে কিন্তু সময় এখন কম নিচ্ছে। একটা বড় পশুকে মারতে, একটা বড় পাথরকে দিয়ে মারতে যে সময় নিত, অস্ত্র ধারালো হয়ে যাওয়ার জন্য সময় কম লাগছে। তাহলে বাদবাকি সময়টাতে কি করবে? তখন তারা সেই বুদ্ধিমত্তা দিয়েই কিন্তু তারা ক্রিয়েটিভ কাজকর্ম করছে। অর্থাৎ ভীমবেটকা পেইন্টিং, যেটা অন্যতম একটা বড়সড় নিদর্শন যাকে আমরা বলি আর্ট অ্যান্ড কালচারের, প্রাচীন প্রস্তর যুগের সময়কার, যেটা প্যালিওলিথিক পেজ বা প্রাচীন প্রস্তর যুগের সময় থেকে শুরু হয়েছিল, তার একটা বড় অংশের কাজকর্ম কিন্তু মেসোলিথিক পিরিয়ডে হয়েছে, ঠিক আছে। হুইচ হ্যাড মেনলি ফোকাসড অন কেপ পেন্টিংস, অর্থাৎ পার্টিকুলার মেসোলিথিক পিরিয়ডের কাজকর্ম কিন্তু তারা গুহা চিত্রকলাদের কাজে লাগিয়েছিল। অ্যান্ড পোর্টেবল ফিগারিনস, মানে কিছু কিছু মূর্তিও তারা সেই সময় তৈরি করেছিল, বাট মেইনলি কিন্তু কেপ পেন্টে তারা নজর দিচ্ছিল বেশি। ইন কন্ট্রাস্ট, মেসোলিথিক আর্ট ইনক্লুডস আ ওয়াইডার ভ্যারাইটি অফ ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস। আগের যুগ অর্থাৎ প্যালিওলিথিক যুগে যে যে বৈশিষ্ট্য দেখতে পাই দেয়াল চিত্র করার জন্য,
তার থেকে অনেকটা অ্যাঙ্গেলে পাল্টে যাচ্ছে মেসোলিথিক পিরিয়ডের আর্ট অ্যান্ড কালচার বা আর্ট পেইন্টিংয়ের যদি বলা যায়। ওয়ান সিগনিফিকেন্ট ফর্ম অফ আর্ট ফ্রম দিস টাইম ওয়াজ রক আর্ট। তারা পাথর খোদাই করে করে করা কাজকর্ম শিখছে। আগে কিন্তু মানুষজন শুধু রঙে কাজকর্ম করতো, যা পাচ্ছে ঘষে দিচ্ছে, একটু ফিগার আঁকার চেষ্টা করছে। এখন কিন্তু পাথর তারা কাটছে, অর্থাৎ আঙুল বা হাতের যে ব্যবহার মানুষের, এটা কিন্তু সুনিপুণ হচ্ছে। যারা ছবি আঁকতে জানো না, তোমাকে যদি বলি এটা ছবি সুন্দর করে আঁকো, তার মানে তোমার ব্রেন কমান্ড করছে তার হাতকে, হাতের সাথে ব্রেনের কোনো ব্যালেন্সিং নেই যে ভালো ছবি আঁকতে পারে। যে ভালো গান গাইতে পারে না, তার মানে তার সুর সম্বন্ধে তার ব্রেন তাকে অতটাই কমান্ড দিচ্ছে না যে ভোকাল কর্ডকে সে কীভাবে ইউজ। অর্থাৎ আমরা হয়তো অঙ্গ দিয়ে একটা অঙ্গ দিয়ে তার আউটপুট নিয়ে আসি ক্রিয়েটিভিটিতে, কিন্তু আসল তো কাজ ব্রেন করায়, সেই অঙ্গকে সে কাজ করায়, নির্দেশ দেয়। সেই সময় মানুষজনের কিন্তু ব্রেন এতটাই অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, হাতের পারফরমেন্স বেড়েছে সেই সময় এতটাই, নিপুণ পাথরের আঁকা আঁকি রক আর্ট ফর্ম করে আনছে। পিপল পেইন্টেড, সেখানে সেই সময় মানুষজন আঁকাআঁকি করতো, এনগ্রেভ খোদাই করতো, অ্যান্ড কার্ভড ইমেজ, ব্যাকাতেরা ছবিগুলো তো পর্যন্ত তারা নিপুণভাবে আঁকতে পারত। অন টু কেভ ওয়ালস, দেয়ালের মানে গুহা চিত্রে গুহার দেয়ালগুলোতে তারা ছবি আঁকতো, এবং ব্যাকাতেরা যে পুঙ্খ যাকে বলা হয় কার্ভড ফিগার, সেগুলোকে তারা পুঙ্খানুপুঙ্খ কিন্তু কাজকর্ম করতো। রক শেল্টার্স, পাথরের যেসব জায়গাতে তারা আনাচে কানাচে লুকিয়ে থাকতো পাথর এলাকাতে, সেখানেও তারা এসব কাজকর্ম করতো। অ্যান্ড লার্জ স্টোনস, ঠিক আছে। These artworks often featured depictions of animals, human figures, hunting scenes and symbolic motifs. তাহলে এই সময় মানুষজন কিন্তু যে চিত্রকলাগুলো করেছিল, সেই সময় তার প্রতিচ্ছবি কি, ডেপিকশন কি, কার ছবি তারা এঁকেছিল, চিত্রায়ন করেছিল, সেটা হচ্ছে হয় কোনো প্রাণী বা শিকারের ছবি, বা অনেক সময় নিজেদের প্রেয়সী বা প্রিয়তম লোকজনের ছবি আঁকাআঁকি করতো। They may have been created for purposes such as communications, storytelling or religious or ritual uses. ধার্মিক কোনো কারণে বা প্রথাগত কোনো কারণে বা নিজেদের মধ্যে কমিউনিকেশন গ্রো করার কোনো কারণে, একটা নির্দিষ্ট কারণে তারা কিন্তু এই আঁকাআঁকিটা করতো, শুধুমাত্র অবসরের জন্য নয়। অর্থাৎ একটা গল্প বলার মাধ্যম হিসাবে, তখন তো আর ওয়েব সিরিজ ছিল না, পঞ্চায়েত তখন তরমভাবে তখন ডেভেলপ হয়নি, তখন সচিবজি চলে আসবে আর গল্প দাঁড়াবে। এই সময় মানুষজন গল্প বলার জন্য দেয়ালটাকে মানত, পাথরকে মানত, যেখানে তারা আঁকাআঁকি করবে বা খোদাই করবে। এই যে দেখতে পাচ্ছ ছবি, মানুষজন অনেকে দলবদ্ধ হচ্ছে, দেখো পায়ের স্ট্রাকচারগুলো দেখো, কেউ দৌড়াচ্ছে তখন তার পা কিরকম থাকতে পারে। অর্থাৎ মানুষজন এই যে কার্ভড কোন মোশনে কিরকম হতে পারে, একটা প্রাণীকে তাড়া করে তারা মারছে, দেখো ছবি আঁকার চেষ্টা করে। অনেকে একটা প্রাণীকে শিকার করে মেরেছে, দেখো একটা হরিণ তীর দিয়ে মেরেছে, তার ছবি রয়েছে, আশপাশ দিয়ে অন্যান্য প্রাণীরাও ঘুরে বেড়াচ্ছে, তার শিকারের চিত্র, খাবার জড়ো করার চিত্র, ঠিক আছে। এবং মানুষের সঙ্গে তার পশু, যাকে পোষ্য বলে, কুকুর, এইগুলো কিন্তু ধীরে ধীরে আসছে। প্রাচীন প্রস্তর যুগের তুলনায় এই মধ্যপ্রস্তর যুগে কিন্তু শৈল্পিক যে অনুশীলন, প্র্যাকটিস, আর্ট ফর্ম আঁকাআঁকির যে অভ্যেস, এটা অনেকাংশেই কিন্তু বেড়ে যাচ্ছে। আমরা এই ছবিগুলো দেখে কিন্তু তার ব্যবহার, তার নিপুণতা কিন্তু বুঝতে পারছি। একটা পুরুষ মানুষের শরীরের যে স্ট্রাকচার হওয়া উচিত, এই স্ট্রাকচার, ক্রাফট স্ট্রাকচার কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। আর কিছু দেখতে পাই এখান থেকে, অ্যানাদার এক্সপ্রেশন অফ ক্রিয়েটিভিটি ওয়াজ দ্য ক্রাফটিং অফ স্মল স্কাল্পচার্স অ্যান্ড ফিগারিনস। তারা শুধু বড় বড় দেয়াল চিত্রই আঁকেনি, তারা ছোট ছোট ফিগারও তারা তৈরি করেছে, এবং ছোট ছোট ফিগারের ওপর তারা নিম্রতার সঙ্গে কাজ করার চেষ্টাও করেছে। মেড ফ্রম বোন, অ্যান্টেলার অর স্টোন, দিস অবজেক্টস অফেন রিপ্রেজেন্টেড অ্যানিমালস লাইক ডিয়ার অ্যান্ড ফিশ অর পোর্ট্রেট হিউম্যান ফর্মস। অনেক সময় শিং বা শিকারের করা প্রাণীদের যে হাড়গোড়, সেগুলোকে জড়ো করে করে তারা অনেক সময়, বা পাথরে জড়ো করে তারা অনেক সময় মূর্তিও তৈরি করেছে। এটা হতে পারে কোনো প্রাণীর বা মাছের মূর্তি তৈরি করেছে। আমরা পরের ছবিটা গেলেই সেটা দেখতে পাবো। দেখো হাড়গোড়গুলোকে জড়ো করে কোনো একটা মানুষের ছবি করার চেষ্টা। শুধু তারা কিন্তু আঁকা কিন্তু তাই নয়, তারা যেমন দেয়াল চিত্র আঁকতো শুধু তাই নয়, তারা মূর্তি বানাচ্ছে, পাথর খোদাই করে একটা শেপ আনার চেষ্টা করছে, বা প্রাণীর যেমন শেপ আনার চেষ্টা করছে, মানুষের শেপ আনার চেষ্টা করছে। আবার ওই হাড়গোড় দিয়ে বা মাছের কাঁটা দিয়ে তারা কিন্তু দৈনন্দিন জীবনের যে
কাজে লাগে এই ধরনের টুলসও তৈরি করছে, যেমন সূচ দিয়ে সেলাই করা হয়। দেখো এই ধরনের কিছু ইনস্ট্রুমেন্ট তারা বানাচ্ছে। ঠিক আছে, হিউম্যান ব্রেন ডেভেলপ হচ্ছে, সমাজ জীবন ডেভেলপ হওয়া শুরু হচ্ছে। সাচ ফিগারিংস লাইক হেল্ড সিম্বলিক অর সেরিমোনিয়াল ইম্পর্টেন্স ফর মেসোলিথিক কমিউনিটিস। মধ্যবস্তুর যুগের যেসব মানুষ সম্প্রদায় ছিল তাদের কমিউনিটি লাইফের জন্য, রিচুয়ালের জন্য এই ধরনের ছবি বা মূর্তি ইম্পর্টেন্ট ছিল। যেমন আমরা কোনো একটা মূর্তিকে মনে করে নিয়ে বলি ঠাকুর, দেখো আমাদেরকে, একই রকমভাবে সেই সময়গুলো তাকেও কিন্তু তারা সেই সময় কাজে লাগাতো, রিচুয়ালের জন্য কাজে লাগাতো, রিলিজিয়াস অ্যাক্টিভিটির জন্য কাজে লাগাতো, সেরিমনির জন্য কাজে লাগাতো। অ্যাডিশনালি মেসোলিথিক পিপল অ্যাডর্নড দেমসেলফ উইথ জুয়েলারি। তারা অলঙ্কার তৈরি করছে ধীরে ধীরে, শৌখিন হচ্ছে মানুষ, মানে হয় না মজ লে আয় আর কি, জুয়েলারি আনছে, ডেকোরেটিভ আইটেমস আনছে, ফ্যাশনেবল মানুষ হয়ে যাচ্ছে। ফ্রম শেলস, টিথ, বোনস অ্যান্ড স্টোনস, অন্য প্রাণীদের দাঁত হাড়গোড় দিয়ে তারা অর্নামেন্টস তৈরি করছে। দিস অর্নামেন্টস নট অনলি এনহ্যান্সড দেয়ার অ্যাপিয়ারেন্স বাট অলসো ক্যারিড কালচারাল অর সিম্বলিক মিনিং। এই অর্নামেন্টস শুধুমাত্র তাদেরকে ওই শৌখিন প্রমাণ করছে তা নয়, কালচার কিভাবে ডেভেলপ হচ্ছে, তাদের সিম্বল কি, মানে ধরো একটা গোষ্ঠী, সেই গোষ্ঠীর মধ্যে খুব বড় সড়ো একটা মানুষ রয়েছে যার পাওয়ার বড্ড বেশি, গায়ে হেভি হমিতমি জোর রয়েছে, সে দেখা গেল একটা বড় কোনো প্রাণীর বড় একটা দাঁত ফাত লাগিয়ে নিল, মানে ওইটা সিম্বল হয়ে যাবে ওর গায়ে জোর বেশি বা ওর টনি নেতা টাইপের করছে লোক। তার মানে শুধুমাত্র এই যে অর্নামেন্টসগুলো তাদেরকে অলঙ্কার করছে, তাদের যে উপস্থিতি অ্যাপিয়ারেন্সের যে রিপ্রেজেন্টেশন দিচ্ছে তাই নয়, তার সঙ্গে সঙ্গে কিন্তু তাদের কালচারাল বা সিম্বলিক মিনিংকেও এস্টাবলিশ করে দিচ্ছে। ঠিক এটাই তোমাদের বলা আছে এই নোটের মধ্যে। এবার এই সময়কার মানুষজনের সংস্কৃতি কিরকম ছিল, কালচার কিরকম। মেসোলিথিক কালচার ডেসক্রাইবস দ্য লাইফস্টাইল অ্যান্ড কালচারাল প্র্যাকটিসেস অফ পিপল লিভিং ডিউরিং দিস এরা। এই সময় মানুষজনের জীবনযাপন সম্বন্ধে আমরা জানতে পারি, এখানকার নানা রকম যে আর্কিওলজিক্যাল এভিডেন্স আমরা পেয়ে থাকি। দিস পিরিয়ড শ নোটেবল টেকনোলজিক্যাল প্রোগ্রেস, অর্থাৎ একদম নির্দিষ্ট একদম উল্লেখযোগ্য বেশ কিছু যেমন টেকনোলজিক্যাল প্রোগ্রেস দেখতে পাওয়া গেছে সেই সময়, তেমনই রিচ আর্টিস্টিক অ্যাক্টিভিটি, মানুষজন সায়েন্সে যেমন ডেভেলপ হচ্ছে, কৌশলে যেমন ডেভেলপ হচ্ছে, তেমনই তার শৈল্পিক নিদর্শনও যে উচ্চতা মানাতে যাচ্ছে সেটা বুঝতে পারছি আমরা। অন দ্য টেকনোলজিক্যাল ফ্রন্ট মেসোলিথিক কমিউনিটিস মেড ইম্পর্টেন্ট স্ট্রাইডস, অর্থাৎ টেকনোলজির সঙ্গে সঙ্গে মানুষজন তার আধুনিকতার ছোঁয়া নিয়ে আসছে। দে ইনভেন্টেড দ্য বো অ্যান্ড অ্যারো, তীর ধনুক দূর থেকে মারবো, মানুষ আধুনিক হয়ে যাচ্ছে। তারপরেই তো কামান আসছে, তারপরেই তো বর্ষা আসছে, তারপরে তোমার তো গোলা বারুদ গুলি AK-47 আরো অনেক কিছু আসছে, এখন তো আবার ড্রোন প্রজেক্ট চলে। তো আজকের যে সায়েন্স টেকনোলজি তার সূত্রপাত হচ্ছে এই সময় থেকে। বো অ্যারো প্রজেক্টাইল ড্রামাটিক্যালি ইমপ্রুভিং দেয়ার হান্টিং ক্যাপাবিলিটিস, নাটকীয়ভাবে বিবর্তন আসছে, যেটা আগে কিন্তু মানুষজন কাছে গিয়ে বড় বড় পাথর দিয়ে মারার চেষ্টা করতো, সেটা ড্রামাটিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে তার সায়েন্স টেকনোলজি। তুমি ভাবতে পারছো কয়েকদিন পরে দেখা গেলো এখন তো ড্রোন দিয়েই উড়িয়ে দেওয়া যাচ্ছে, তাই না? তো ঘরে বসেই ড্রোন দিয়ে মেরে দিতে পারছো লোকজনকে। তার মানে এই যে চেঞ্জেসগুলো সেই সময় টেকনোলজি ডেভেলপ হচ্ছে, আজকে একটা যন্ত্র উড়ে গিয়ে কাউকে মেরে দিয়ে আসবে, তখনকার সময় ভাবা যেত না, মানে তখনকার সময় যা কাণ্ড করে গেছে সেটাই কিন্তু অনেক বড় চেঞ্জেস। দে অলসো ইউজ টুলস লাইক ওয়ান্স, গ্রিন্ডার্স অ্যান্ড হ্যামার স্টোনস টু প্রসেস প্লান্ট ফুডস সাচ অ্যাজ রুটস অ্যান্ড টিউবার্স, মানে যেগুলো ভারী ভারী মাটির তলায় থাকা যেসব গাছপালা ছিল না, যেমন ধরো যেমন থোর হয়, মূলো হয়, গাজর হয়, যেগুলো মাটির তলায়, ধরনের ফসল ফলানোর জন্য তারা অস্ত্রশস্ত্র ব্যবহার করতো, যেমন কোদাল বলে না বাংলায়, সেই ধরনের অস্ত্র তারা ব্যবহার করতো। দিস ইনোভেশনস হেল্পড দেম অ্যাডাপ্ট মোর ইফেক্টিভলি টু দেয়ার সারাউন্ডিংস, অর্থাৎ পরিবেশের সঙ্গে খাপ খাপিয়ে চলতে, সমাজ ব্যবস্থার সঙ্গে খাপ খাপিয়ে চলতে তারা কিন্তু এই সায়েন্সের ডেভেলপমেন্ট কাজে লেগেছে। ধীরে ধীরে না মানুষ চাষবাস করতে থাকবে, তো সায়েন্স তো দুম করে ডেভেলপ হবে না, চাষবাসের আগে তো দুম করে আসবে না, এই গাছপালা পুঁতছে তুলছে, ধীরে ধীরে চাষবাসের অভ্যাস আস্তে আস্তে মানুষের কাছে যাবে, প্রথমে তো আইডিয়া ডেভেলপ হবে না। আর্ট ওয়াজ অলসো অ্যান এসেনশিয়াল অ্যাসপেক্ট অফ মেসোলিথিক লাইফ, স্বাভাবিকভাবেই সেই সময় চিত্র মানে আঁকা আঁকি করা, চিত্রায়ন করা কিংবা মূর্তি বানানো সেই সময় যে খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে সেটা আমরা আগেই দেখে নিলাম। People produced a wealth of artistic works, including numerous paintings and carving.
আগেই বললাম যে মানুষ কাটাকাটি করে, দেয়াল খোদাই করে কিংবা ছবি আঁকি করে তাদের কিন্তু আর্টিস্টিক অ্যাপ্রোচ তারা অনেকাংশেই করেছে, সেটা কিন্তু আমরা আগের পয়েন্টেই দেখে নিতে পেরেছি। এটাই বাংলা নোট দেওয়া আছে তোমাদের। ঠিক, এবার দেখে নেওয়া যাক ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে কোথায় কোথায় এই মধ্যপ্রস্তর যুগের নিদর্শন আমরা পেয়েছি। কোন কোন জায়গা আছে যেগুলোকে মধ্যপ্রস্তর যুগের নিদর্শন সেখান থেকে আমরা উপাদানগুলো সংগ্রহ করতে পেরেছি। মধ্যপ্রস্তর যুগের মানুষ কোথায় কোথায় বাস করতো ভারতবর্ষের অঞ্চলের মধ্যে। আর্কিওলজিস্ট প্রত্নতাত্ত্বিকবিদরা কি করেছিল? হ্যাভ আইডেন্টিফাইড নিউমেরাস মেথোলিথিক সাইটস। ভারতবর্ষের বেশ কিছু জায়গাতে মধ্যপ্রস্তর যুগের মানুষের নিদর্শন পেয়েছেন বলে যারা নৃতত্ত্ববিদ তারা বলছেন, প্রত্নতাত্ত্বিকবিদ তারা বলছেন। সাম অফ দ্য প্রমিনেন্ট লোকেশনস ইনক্লুড, কোন কোন জায়গায় পাওয়া গেছে? রাজস্থান যুক্ত অঞ্চলে, রাজস্থানের তিলওয়ারা, ভাগর কিংবা জ্ঞানেশ্বর এইসব অঞ্চলে পাওয়া গেছে। গুজরাটে পাওয়া গেছে লংগনাজ কিংবা আখাজ কিংবা ভালসানা কিংবা হীরাপুর বা আমরাপুর বা দেবিনীমড়ি কিংবা দেবলাকোল কিংবা টারসাং জায়গায় পাওয়া গেছে। এখান থেকে ভালসানার নাম পরীক্ষায় খুব আসে, বাগরের নাম খুব আসে, এগুলো মুখস্থ রাখতে হবে কোন রাজ্যের মধ্যে অবস্থিত। মহারাষ্ট্রের মধ্যে পাওয়া গেছে স্যার পাটনে রিজিয়ান, পাটনে হিল বলা হয়, পাটনে রিজিয়ান। তারপরে পাছড় কিংবা হাতখাম্বা এইসব অঞ্চলে পাওয়া যায়। পাটনাটা এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, পাটনে রিজিয়ান। উত্তরপ্রদেশে পাওয়া গেছে স্যার গাঙ্গেয় উপত্যকা অঞ্চলে মোরখানা, লেখানিয়া, ভাগাইখোর কিংবা সরাই রাহার রায়, এটা পরীক্ষায় খুব আসে। সরাই নাহার রায় পরীক্ষায় খুব আসে, মেসোলিথিক যুগের নিদর্শন পাওয়া যাচ্ছে এখানে। মাহাদাহা এটাও পরীক্ষায় খুব আসে, ঠিক আছে। দমদমা এটা পরীক্ষায় খুব আসে, দমদমা পর্যন্ত তো এস্টাবলিশ ছিলই। চোপারি মান্ডু এর নামও পরীক্ষায় খুব আসে। অ্যান্ড বাইধা উথারপুরিয়া, ঠিক আছে, এগুলোর নাম বেশ আসে। বাট যেগুলো আমি মার্ক করে দিলাম এগুলো কিন্তু বেশি করে পরীক্ষায় আসে, সিভিল সার্ভিস পরীক্ষায়। শুধুমাত্র ডাব্লিউবিসিএস নয়, ইউপিএসসি তো নামগুলো আসে। ইভেন ম্যাপ পয়েন্টিং করে রাখাটা পারলেও কাজে লাগবে যে কোন কোন জায়গায় কোন জায়গাটা আছে। তোমাদের ম্যাপও দিয়ে দিয়েছি, নোট কিন্তু অবশ্যই ভালো করে দেখে রাখবে। আর কোন কোন জায়গা স্যার? বাংলাতে নোট দেওয়া আছে। এছাড়া আর কোথায় দেওয়া আছে পাওয়া যায়? মধ্যপ্রদেশে দেখতে পাওয়া যায়। কোথায়? পাঁচমারি এলাকা, সাতপুরা রিজিয়ন, আদমগড়, পুটলিকারার, ভীমবেতকা, বাগর 2, বাগর 3 অ্যান্ড খাগাড়িয়া অঞ্চল। তো ভীমবেতকা, পাঁচমারি এটা মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট জোন। বিহারের পাইসরা রিজিয়ন, উড়িষ্যার কুচাই রিজিয়ন, ওয়েস্ট বেঙ্গলের বীরভানপুর ইম্পর্টেন্ট, অন্ধ্রপ্রদেশের মাস্তালা চিত্তানাম গাভি কিংবা গৌরী গন্ধাম, ঠিক আছে, কর্ণাটকাতে সাঙ্গানাকাল্লু, কেরালায় তেন্নামালাই। এই জায়গাগুলো ইম্পর্টেন্ট, বাট যেগুলো বক্স করে দিলাম না আমি, এগুলো পরীক্ষা রিপিটেডলি আসছে বাবা, একটু ভালো করে দেখে নিস। These sites offer valuable insights into the life and culture of Mesolithic period or communities in different regions of Indian subcontinent. ভারতীয় উপমহাদেশ অঞ্চলে এই বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময়ে এরকমভাবে মধ্যপ্রস্তর মানুষের বসবাস ছিল, তাদের সমাজ সংস্কৃতি ছিল, তাদের আর্ট অ্যান্ড কালচার ডেভেলপ হচ্ছে, অস্ত্র ডেভেলপ করেছে। এই অঞ্চলগুলো এখানে নিদর্শন পাওয়া যাচ্ছে। খুব ইম্পর্টেন্ট এই যুগ, অর্থাৎ ট্রানজিশনের সময়, সায়েন্স টেকনোলজি ডেভেলপমেন্টের সময় বা মানুষের চিন্তাভাবনা পাল্টানোর সময়, ইমোশন পাল্টানোর সময়। তো এই জন্যই মধ্যপ্রস্তর যুগের গল্পটা জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক, তো আমরা আজকে পড়লাম মধ্যপ্রস্তর যুগের গল্প। আমরা পরের দিন ক্লাসে নব্যপ্রস্তর যুগ একই রকমভাবে তার পুঙ্খানুপুঙ্খ বিভিন্ন অ্যাঙ্গিক দেখব, আর তার সঙ্গে সঙ্গে প্রস্তর যুগ শেষ হয়ে গিয়ে ধাতুর যুগ কী করে আসছে, ক্যালকোলিথিক পিরিয়ড, আয়রন এজ, এগুলো শেষ করব। অর্থাৎ নেক্সট ক্লাসটা কিন্তু ইম্পর্টেন্ট ক্লাস হবে, যেখানে আমরা এই প্রস্তর যুগ বা ধাতুর যুগে প্রবেশ করে যাব। আস্তে আস্তে আমরা সেখান থেকে পরপর চলে যাবো আর কি। যাই হোক, তোমাদের ক্লাস কেমন লাগছে বাবা একটু জানিয়ে দিস। আর কমেন্টে যারা যারা ক্লাস রেগুলার করছো টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জানিয়ে দিও তোমাদের কোনো সমস্যা আছে কিনা, কিছু লাগবে কিনা। নোটপত্রগুলো ভালো করে পড়ে নিও, ডিসক্রিপশন দেওয়া আছে। আর পড়ো, লড়ো, দেখো, ডাব্লিউবিসিএস ডাব্লিউবিসিএস রেখো, ভুলভাল করলে অন্য কিছু পড়াশোনা করো। বেস্ট অফ লাক।